প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য জেলা বান্দরবন। চট্টগ্রামের 3 পার্বত্য জেলার মধ্যে সবচেয়ে বেশি পর্যটন স্পটও রয়েছে এই জেলাতেই। সেজন্য নীলগিরি, নীলাচল, চিম্বুক পাহাড়, বগালেক আর দুর্গম পাহাড়ের নাফাখুম, অমিয়াখুমের মতো জলপ্রপাতের নৈসর্গিক সৌন্দর্য দেখার জন্য বান্দরবনে প্রতিদিন ছুটে আসেন শত শত পর্যটক। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ জিয়াউল হক ফ্রম bdtravelers.com। আজকে আমরাও বান্দরবনে যাচ্ছি। সেখানে গিয়ে উঠব হলিডে ইন নামের একটি রিসোর্টে। রিসোর্টটি দেখতে কেমন, এর ভাড়া কত, এসব জানানোর পাশাপাশি আপনাদেরকে ইকোসেন্স নামের আরও একটি নতুন রিসোর্টে নিয়ে যাব, যেটা না দেখলে ধারণাই করতে পারবেন না এই বান্দরবনেও মালয়েশিয়া, ইন্দোনেশিয়া কিংবা থাইল্যান্ডের মতো ইকো রিসোর্ট তৈরি হয়েছে, যেখানে ঝিঝি পোকার গুঞ্জনে রাত নামে আর নানা রকম পাখির ডাকে ঘুম ভাঙে। মাত্র 2 দিনের জন্য আমরা যাচ্ছি, তাই অনেক কিছুই আপনাদেরকে দেখাতে পারবো না। তবে বান্দরবন শহরের প্রাচীন মারমা বাজার, সাঙ্গু নদী আর এখানকার আদিবাসী জনগোষ্ঠীর কিছু ধর্মীয় এবং সামাজিক আচার অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যা দেখলে আপনার পরবর্তী ভ্রমণটা হয়তো বান্দরবনে হবে। সো পুরো ভিডিও জুড়েই সঙ্গে থাকুন। চট্টগ্রাম থেকে বান্দরবনের সড়ক পথের দূরত্ব প্রায় 75 কিলোমিটার। রাস্তায় জ্যামটেম না থাকলে প্রাইভেট গাড়ি বা বাসে করে 2 ঘন্টার মধ্যে বান্দরবনে পৌঁছা যায়। ঘন্টা 1.5 আগে আমরা মেলিনাকে স্কুল থেকে নিয়ে বেরিয়েছিলাম। এখন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের কেরানীহাট থেকে বান্দরবনের রাস্তায় ঢুকে পড়েছি। দুপাশে চোখ জোড়ানো সবুজের মাঝে সুন্দর একটি রাস্তা। তবে চট্টগ্রাম থেকে কেরানীহাট পর্যন্ত রাস্তাটা এত সুন্দর নয়। সেখানে গাড়ির চাপও বেশি, বিশেষ করে পটিয়া এবং চন্দনাইশ এলাকায় প্রায় জ্যাম লেগে থাকে। মেলিনা গাড়িতে ওঠার পর স্কুলের ইউনিফর্মটাও চেঞ্জ করার সুযোগ দেয়নি, ঘুমিয়ে পড়েছে। তাকে এইভাবে নিয়েই দুপুর 2:30টার দিকে আমরা হলিডে ইন রিসোর্টে পৌঁছেছি। হলিডে ইন বান্দরবন শহর থেকে 5 কিলোমিটার আগে মেঘলা পর্যটন কেন্দ্রের সামনে। এটা বান্দরবনের প্রথম দিককার একটি রিসোর্ট। লাল জবা ফুলে সাজানো ট্রেতে করে ওয়েলকাম ড্রিঙ্কস এলো আমাদের জন্য। এটা কোনো বিদেশি ফলের জুস নয়, একদম দেশি তেঁতুলের শরবত। খেতে অসাধারণ আর রিফ্রেশিং। চেক ইন করতে তেমন সময় লাগলো না। সামনের 2তলা বিল্ডিংয়ের উপরতলায় আমাদের রুম। এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। বিল্ডিংটার সামনে একটি অর্জুন গাছ আছে, তাই এর নাম অর্জুনতলা। অর্জুনতলার 6টি রুমের মধ্যে আমাদের রুম নাম্বার A1। চলুন অর্জুনতলার A1 রুমটা কেমন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। অসাধারণ। ভেতরে ঢুকেই মনটা ভরে গেল। কাঠের ফ্লোর, রুমের এক কোনায় 2টি খাট, একটি কাপল বেড, একটি সিঙ্গেল। খাটের পাশে কার্পেটের বদলে একটি শীতল পাটি বিছানো। এদিকটায় আছে 4 জন বসার মতো সোফা সেট। সেন্টার টেবিলে আছে পানির বোতল, গ্লাস, রিমোট এসব। রুমের সাইজটা ঠিক বলতে পারবো না, তবে দেখতে বেশ বড়। পুরো রুমে আছে 3টি ফ্যান, একটি এসি, একটি টিভি এবং একটি মিনি বার। ওয়াশরুমে গতানুগতিক ফিটিংসগুলোর সাথে কাঠ, বাঁশ, রশি এসবের ব্যবহার করা হয়েছে ইন্টেরিয়র ডেকোরেশনে। কিন্তু অ্যামেনিটিসগুলো আমার একদম পছন্দ হয়নি, লো গ্রেডের। এদিকে একটা ওয়ার্ডরোব আছে, কাঠের তৈরি, দেখতে অনেকটা আলমারির মতো। অর্জুনতলার এই রুমটার 1 রাতের ভাড়া 7,000 টাকা। ভাড়ার সাথে 3 জনের ব্রেকফাস্ট ইনক্লুডেড। তবে আমরা 20% ডিসকাউন্টে
5,600 টাকায় রুমটা পেয়েছি। হলিডে ইন রিসোর্টে রুম আছে মাত্র 14টি, সেগুলোর ভাড়া 3 থেকে 7,000 টাকার মধ্যে। সবগুলো রুমই শীতাতপ নিয়ন্ত্রিত। তবে বান্দরবনে এলে একটা বিষয় মাথায় রাখতে হবে, এখানকার বিদ্যুৎ ব্যবস্থা তেমন ভালো নয়, প্রায় ঘন্টার পর ঘন্টা লোডশেডিং থাকে। এই রিসোর্টে বেশ বড় একটা মাঠ আছে, শীতকালে অনেকে এখানে বারবিকিউ পার্টি করে। 40 থেকে 50 জন ক্যাপাসিটির একটি পার্টি হলও আছে। আমরা কয়েক ফ্যামিলি মিলে সেখানে একবার আদিবাসী নাচ গানের আয়োজন করেছিলাম। সামনের এই কটেজটার নাম চন্দ্রিমা। ভেতরে ডুপ্লেক্স রুম, 4 জন অনায়াসে থাকা যায়। নিচতলাটা একদম লেকের সাথে মাটির দেয়াল দিয়ে তৈরি, উপরতলা কাঠ, বাঁশ, টিন এসবে তৈরি। এর ভাড়া 6,500 টাকা। মেলিনার বয়স যখন 1.5 মাস, তখন আমরা একবার চন্দ্রিমায় উঠেছিলাম। আজকে আমরা আর কোথাও গেলাম না, রিসোর্টে বসেই বিকালটা কাটিয়ে দিয়েছি। তবে কাল সকালে অবশ্যই আপনাদেরকে মারমা বাজার এবং ইকোসেন্সে নিয়ে যাব, যা দেখলে আপনাদের অসাধারণ অভিজ্ঞতা হবে। আমার মোবাইলে তো ব্যালেন্স শেষ হয়ে গেছে, তোমার রিচার্জের কোনো ব্যবস্থা আছে? রিসোর্ট নিছো বান্দরবনের জঙ্গলে, এই সন্ধ্যাবেলা এখানে রিচার্জ পাবা কোথায়? এক কাজ করো, তোমার তো নগদ অ্যাকাউন্ট আছে, সেখান থেকে রিচার্জ করে নাও। সন্ধ্যা 7টা থেকে রাত 8টার মধ্যে যদি 20 টাকা বা তার চেয়ে বেশি রিচার্জ করো, তাহলে 10 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবা। তবে এই সুযোগ থাকবে সপ্তাহে একবার আর মাসে 4 বার। ওয়াও, তাই নাকি? লেট মি ট্রাই। শুভ সকাল। হলিডে ইনের লেক ভিউ রেস্টুরেন্টে 10-12 আইটেমের বুফে ব্রেকফাস্টের ব্যবস্থা আছে, কিন্তু আমরা আজকে ইকোসেন্স রিসোর্টে ব্রেকফাস্ট করব, তাই এখানে বসলাম না। ইকোসেন্সে যাওয়ার আগে আপনাদেরকে এখন বান্দরবনের প্রাচীন মারমা বাজার আর সাঙ্গুপাড়ে নিয়ে যাব। হলিডে ইন রিসোর্ট থেকে মারমা বাজারের দূরত্ব প্রায় 6 কিলোমিটার। রিসোর্টের সামনে থেকে অটোরিকশা বা প্রাইভেট গাড়িতে করে 10-12 মিনিটের মধ্যে পৌঁছা যায়। লোকাল বাসে গেলে প্রথমে বান্দরবন বাস স্ট্যান্ডে নামতে হবে, সেখান থেকে রিকশায় 20 টাকা ভাড়া দিয়ে আসতে হবে বাজারে। ধারণা করা হয় প্রায় 100 বছর আগে সাঙ্গু নদীর তীর ঘেঁষে বাজারটি গড়ে ওঠে। প্রথম দিকে মগবাজার নামে বর্তমান ট্রাফিক মোড়ের কাছাকাছি একটি বটগাছের তলায় বসত এই বাজারটি। সপ্তাহের প্রতি রবিবার এবং বুধবার নির্দিষ্ট হাটবার হলেও প্রতিদিন সকালে এবং বিকালে এখানে বাজার বসে। মূলত এই বাজারকে কেন্দ্র করেই বান্দরবন শহরটি গড়ে উঠেছে। অনেকেই বলে থাকেন এমন কোনো জিনিস নেই যা মারমা বাজারে পাওয়া যায় না। বিশেষ করে রবিবার এবং বুধবার খুব সকালের দিকে এখানে এলে দেখা মিলবে নানা রকম অচেনা শাকসবজি, ফলমূল এবং বিভিন্ন পশু পাখির মাংস। পুরো বাজারে একবার চক্কর দিলেই বুঝতে পারবেন আদিবাসীদের খাবার দাবারে কত রকম বৈচিত্র্য রয়েছে। আমাদের কাছে যেসব খাবার বিজারে হিসেবে পরিচিত, সেগুলো পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিদিনের স্বাভাবিক খাদ্য। এই যে এখানে দেখতে পাচ্ছেন 3টা কচ্ছপ, ব্যাং, বন্য শূকর, পাহাড়ি কাঁকড়া, কুচিয়া, এগুলো মারমা বাজারের প্রায় প্রতিদিনের পণ্য। এছাড়া মাঝে মধ্যে গুইসাপের মাংস, সজারু, শামুক, ঝিনুক এসবেরও দেখা মিলবে এই বাজারে। সবজি হিসেবে কচি বাঁশের ডগা পাহাড়িদের খুব প্রিয় খাবার, এর নাম বাঁশকুড়ল। আজকাল বাঙালিদের মাঝেও এই সবজিটি জনপ্রিয় হয়ে উঠেছে। বর্ষা মৌসুমে পুরো বাজার বাঁশকুড়লের সয়লাভ থাকে। এক আঁটি 40 টাকা করে, 80 টাকায় আমরা 2 আঁটি বাঁশকুড়ল কিনলাম বাসার জন্য। এগুলো ছাড়া হলুদ ফুল, জংলি সিম, যার নাম ফনাগোটা, সাবরাং পাতা, জংলি বেগুন, মারফা, গরুর দুধ, মধু, শুটকি এবং নানা রকম ফলমূলে বাজার ভর্তি। অনেকটা নরম মাটির মতো দেখতে এই জিনিসটার নাম নাপ্পি। পাহাড়িদের অত্যন্ত প্রিয় খাবার, এটা ছাড়া তাদের চলেই না। শাকসবজি থেকে শুরু করে মাছ মাংসেও আদিবাসীরা নাপ্পি ব্যবহার করে থাকে। তীব্র গন্ধযুক্ত এই খাবারটি মূলত সামুদ্রিক গুড়া মাছ এবং গুড়া চিংড়ি দিয়ে তৈরি হয়। এর 100 গ্রামের দাম 40 থেকে 50 টাকা।
মারমা বাজারের বেশিরভাগ ক্রেতা বিক্রেতাই আদিবাসী জনগোষ্ঠী। দুর্গম পাহাড়ি জনপদ থেকে সাঙ্গু নদী হয়ে তারা এই বাজারে আসেন প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে এবং নিজেদের উৎপাদিত শাকসবজি, ফলমূল বা শিকারের পশু বিক্রি করতে। এখন বর্ষা মৌসুম প্রায় শেষের দিকে, তবুও সাঙ্গু নদীর যেন ভরা যৌবন। নদীর পানি এবং স্রোত কোনোটার কমতি নেই, অথচ শীতকালে এই ভরা নদীটি কোমর সমান পানি নিয়ে খালের আকার ধারণ করে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের বিভিন্ন পাহাড়ি, ঝিরি, ঝর্ণা এসবের পানি একসাথে প্রবাহিত হয়ে সাঙ্গু নদীর উৎপত্তি হয়েছে। এর দৈর্ঘ্য প্রায় 270 কিলোমিটার। শীতকালে নদীর পানি যখন কমে যায়, পর্যটকরা তখন এরকম ইঞ্জিন বোট নিয়ে উজানের দিকে বেড়াতে যেতে পারেন। তখন সাঙ্গুর পানি একদম পরিষ্কার থাকে। বান্দরবানের ক্যাচিং ঘাটা থেকে ঘন্টা হিসেবে বোটগুলো ভাড়া নেওয়া যায়। কোভিডের আগে এর ভাড়া ছিল ঘন্টায় 500 থেকে 600 টাকা। এখন কত নেই ঠিক জানা নাই। একটা কথা অবশ্যই মনে রাখবেন, বর্ষায় কখনো এই নদীতে নৌকা ভ্রমণের প্ল্যান করবেন না, কারণ বর্ষাকালে পাহাড়ি নদীগুলো প্রচণ্ড খরস্রোতা হয়। মনে আছে আমাদের সকালের নাস্তাটা কিন্তু ইকোসেন্স রিসোর্টে করার কথা। বাজার আর নদীতে ঘুরতে ঘুরতে তো অনেক দেরি করে ফেললাম। চলুন এবার যাওয়া যাক। হলিডে ইন রিসোর্ট এবং ইকোসেন্স একই মালিকানাধীন প্রতিষ্ঠান, তাই ইকোসেন্সের অতিথিদের হলিডে ইন থেকে ফ্রি শাটল সার্ভিস দেওয়া হয়। আমরাও ফ্রি শাটল নিয়ে যাচ্ছি। মাত্র 7-8 মিনিটের পথ, অর্থাৎ নীলাচল রোডের টাইগার পাড়ার পরেই ইকোসেন্স রিসোর্ট। রিসোর্টের গেট দিয়ে ঢুকে এই ঢালু রাস্তা বেয়ে নিচে নামতে হয়, তারপর মাঠ পেরিয়ে আসতে হয় রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা অবশ্য শুধুমাত্র ইকোসেন্সের অতিথিদের জন্য, বাইরের কেউ অ্যালাউড না। তবে আমরা রিকোয়েস্ট করে এখানে ব্রেকফাস্টের ব্যবস্থা করেছি। ইকোসেন্সে এখনো পর্যন্ত মাত্র 5টি কটেজ তৈরি হয়েছে, সেজন্য 2-1 মাস আগে থেকেই সেগুলো বুকিং থাকে। অনেকটা আইসোলেটেড নিরিবিলি জঙ্গলের মাঝে তৈরি লাক্সারি কটেজগুলোর ভাড়া পার নাইট 12,000 টাকা। একটি ডুপ্লেক্স ফ্যামিলি কটেজ আছে, সেটার ভাড়া 20,000 টাকা। এই ভাড়ার মধ্যে ডিসকাউন্ট পাওয়া যায় কিনা জানি না, তবে রুম ভাড়ার সাথে সকালের নাস্তা, বান্দরবান বাস স্ট্যান্ড বা হলিডে ইন থেকে পিক আপ ড্রপ কমপ্লিমেন্টারি। ব্রেকফাস্টটা আগে সেরে নিই, তারপর এখানকার একটি কটেজ আপনাদেরকে ঘুরে দেখাবো। প্রথমে দেয়া হলো ফুড প্লেটারের সাথে পেঁপের জুস এবং তুকমা দানার শরবত। তুকমার শরবতটা মেলিনার কাছে নতুন, তাই কৌতূহলী হয়ে প্রথমে সে তুকমার শরবতেই চুমুক দিল। ব্রেকফাস্টে আহামরি কোনো আইটেম আছে তা কিন্তু নয়, তবে পরিবেশটা দুর্দান্ত। এটা ডাল ভুনা, এটা চিকেন ভুনা, এটা আলু ভাজি, ফ্রাইড এগ এবং এগুলো পরোটা। মাটির থালায় করে এখন যেটা দিয়েছে সেটা গরুর নলা, চাটগাঁয়েদের প্রিয় খাবার। যাই হোক, খাওয়া দাওয়ার চেয়ে এখানে বসে ছবি তোলাই হলো বেশি। এবার চলুন আপনাদেরকে একটি কটেজ থেকে ঘুরিয়ে আনি। যে কটেজটা আমরা খুলে দেখার অনুমতি পেয়েছি সেটা রেস্টুরেন্ট থেকে প্রায় 30 ফিট নিচে। অনেকগুলো সিঁড়ি ডিঙিয়ে আমরা এই পর্যন্ত এসেছি। আপনাদের জন্য আমার পরামর্শ হলো, কেউ যদি ইকোসেন্সে থাকতে চান এবং সিঁড়ি বেয়ে উপরে ওঠানামা করতে সমস্যা হয়, তবে সেটা রুম বুকিংয়ের সময় অবশ্যই বলে রাখবেন। তাহলে হয়তো রিসোর্ট কর্তৃপক্ষ উপরের কটেজগুলোতে আপনাদের বুকিং রাখবে, নয়তো সমস্যায় পড়ে যাবেন। আরেকটা কথা, সত্যিকারের প্রকৃতি প্রেমীরা ছাড়া এখানে অন্যদের না আসা ভালো, কারণ এই জঙ্গলে সন্ধ্যার পর অবশ্যই ঝিঝি পোকার তীব্র গুঞ্জন সহ্য করতে হবে। আর ভোরবেলায় ঘুম থেকে উঠতে না চাইলেও নানা রকম পাখির কিচিরমিচির শব্দ আপনাকে জাগিয়ে তুলবে। কাজেই প্রকৃতির এই উৎপাত যারা সহ্য করতে পারবেন, শুধুমাত্র তাদের জন্য এখানে রাত্রিযাপন উপভোগ্য হয়ে উঠবে। কটেজটা খুব সুন্দর, আধুনিক নির্মাণ সামগ্রী এবং বাঁশ কাঠের মিশেলে তৈরি। দেখতে অনেকটা হলিডে ইন রিসোর্টের রুমের মতো, তবে অনেক পরিপাটি। পুরো রুমটা একবার চোখ বুলিয়ে দেখুন। I thought I would never be fine.
I strive just to say I'm alright, and for the first time in a long time I'm alright. I've seen a lot of change, been through বান্দরবনে বেড়ানোর জন্য কোন সময়টা ভালো? আসলে এখানে বেড়াতে আসার কোনো সিজন নেই। শীত, গ্রীষ্ম, বর্ষায় এখানে প্রকৃতি আলাদা রূপ ধারণ করে, যেটা সবারই ভালো লাগবে। কিন্তু আদিবাসীদের কোনো উৎসব পার্বণে যদি বান্দরবনে আসতে পারেন, তাহলে এখানকার সামাজিক এবং ধর্মীয় ঐতিহ্যগুলো আপনার দেখার সুযোগ হবে। যেমন প্রবারণা পূর্ণিমায় এলে দেখবেন সন্ধ্যার পর বিভিন্ন প্যাগোডা এবং বাড়ির ছাদ বা উঠান থেকে শত শত ফানুস আকাশের দিকে উড়ে যাচ্ছে। ধর্মীয় এই উৎসবের নাম ওয়াগাইপোয়ে। এ সময় কয়েকদিন ধরেই পাহাড়ি পল্লীগুলোতে নানা রকম আচার অনুষ্ঠান পালিত হয়। প্রাণী জগতের মঙ্গল কামনায় পেগোডাগুলোতে চলে বিশেষ প্রার্থনা। ফানুস উড়ানো, প্রদীপ প্রজ্বলন, রথযাত্রা, সারা রাত জেগে নানা রকম পিঠাপুলি বানানোর মধ্য দিয়ে আদিবাসী পল্লীগুলো তখন উৎসবে মেতে ওঠে। মাটির চুলার উপর একের পর এক পাতিল সাজিয়ে কি রান্না হচ্ছে বলতে পারবেন? কোনো খাবার নয়, কিন্তু এখানে আসলে তৈরি হচ্ছে পাহাড়ি মদ। ভাত থেকে তৈরি এই পানীয় ছাড়া আদিবাসীদের কোনো সামাজিক অনুষ্ঠানই সম্পন্ন হয় না। এটা তৈরির ফর্মুলা কিন্তু খুবই সিম্পল। বিশেষ ধরনের জংলি লতা পাতায় তৈরি এরকম কয়েকটি মৌলি রান্না করা ভাতের সাথে মিশিয়ে কয়েকদিন জাগ দিয়ে রাখা হয়। পরে সেই ফার্মেন্টেড ভাত থেকেই তৈরি হয় পাহাড়ি মদ। এই যে দেখুন, খেজুরের রসের মতো ফোটায় ফোটায় গড়িয়ে এসে জমা হচ্ছে কাঁচের বয়ামে। আরেকটা উৎসবের সময়েও বান্দরবনে আসতে পারেন, সেটা হলো সাংগ্রাই। সাংগ্রাই হচ্ছে বাংলাদেশি, মারমা এবং রাখাইন জনগোষ্ঠীর নববর্ষ উৎসবের নাম। প্রতি বছর এপ্রিলের 13 থেকে 15 তারিখ সাংগ্রাই উদযাপিত হয়। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে ব্যাংককের ভেস্তানি হসপিটালে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।